নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। পরিবর্তনের জন্য চাইলেন ধানের শীষে ভোট। মজলুম একটি দল 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে, আর ফ্যাসিবাদ দেখতে চান না জনগণ। নির্বাচনী জনসভায় জামায়াত আমির সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠনের ঘোষণা। শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে, প্রতিশ্রুতি নিয়ে পাড়া মহল্লায় প্রার্থীরা। মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য মোতায়েন। ভোট কারচুপির সুযোগ দেখছে না সরকার। নীতি নির্ধারণীতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ জাইমার। দলগুলোকে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আহ্বান। নারী শিশুর স্বাস্থ্যে বিশেষ নজর দেওয়ার প্রতিশ্রুতি জুবাইদার। এবং র্যাবে পাঠানো অনেক পেশাদার কর্মকর্তা ফিরতেন খুনি হয়ে। ট্রাইব্যুনালে জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী। 71 ও 90-এ তাদের ভূমিকা মনে করিয়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকতে হবে। ঢাকা উত্তরের বিভিন্ন আসনে নির্বাচনী পথসভায় তিনি বলেন, দেশের ভাগ্য পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য। ক্ষমতায় গেলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পথে পথে পথসভা, উচ্ছ্বাসের শেষ নেই মানুষেরও। রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী জনসংযোগে ঢল নামে নেতাকর্মীদের। নিজ নির্বাচনী আসন ঢাকা 17-র ইসিবি চত্বরে পথসভায় তারেক রহমান পৌঁছতেই স্লোগানে স্লোগানে স্বাগত জানান নেতাকর্মীরা। বক্তব্যের শুরুতেই এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। বলেন, রাজধানী সহ পুরো দেশকে নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা হবে। দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ। এরপর তারেক রহমান যান ঢাকা 16 আসনের লাল মাঠের পথসভায়। ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধারের কথা জানিয়ে তারেক রহমান বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করা না গেলে উন্নয়নের সুফল পাবে না জনগণ। এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের ঢাকা 15 আসনের মিরপুর 10 নম্বরের আদর্শ স্কুল মাঠে পথসভায় যোগ দিয়ে এই এলাকার সমস্যার সমাধানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি হবে জনগণের ভাগ্য উন্নয়ন ও দেশ পুনর্গঠনের নির্বাচন। কিভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায়, আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায়, সেই পরিকল্পনা গ্রহণ করেছি। এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমি এবং আমার দল বিএনপির আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয়। বিভাগীয় পর্যায়ে গণসংযোগ শেষে এবার রাজধানীতে নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বিভিন্ন স্থানে পথসভায় ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। বললেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করবেন তাদের দেয়া অঙ্গীকারগুলো। মিরপুরের কয়েকটি পথসভায় অংশ শেষে রাজধানীতে আরও কয়েকটি পথসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। আর সেই খবর জানাবেন আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এদিন সন্ধ্যায় ঢাকা 14 আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে পথসভায় তারেক রহমান বলেন, নকল সিল বানাতে গিয়ে ধরা পড়ছে ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে
বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আপনাদেরকে সজাগ থাকতে হবে যেন আবার আপনাদের সেই ভোটকে কেউ আমিরামে নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে। রাতে শ্যামলীতে ঢাকা ১৩ আসনের নির্বাচনী সভায় ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার বার্তা দেন তারেক রহমান। 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোরটি আমরা দিব সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের অবস্থা সবচাইতে নিরাপদ করা, মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে। পরে তেজগাঁও শিল্পাঞ্চলের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে জোটের প্রার্থী সাইফুল হকের কোদাল মার্কার পক্ষে প্রচারণায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, আন্দোলনের পরে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার সঙ্গেও একযোগে কাজ করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এই এলাকায় কোদাল মার্কার আমাদের যে প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল বিগত আন্দোলন সংগ্রামের সময়, আমরা এই এলাকায় কোদাল মার্কা প্রার্থীকে আমরা দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে দিয়েছি, যাতে কেউ ষড়যন্ত্র করে সেই নকল সিল দিয়ে অন্য কোনো রেজাল্ট করতে না পারে। সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা, কারণ এইখানে কোদাল জেতা মানেই এখানে ধানের শীষ জেতা। রাতের শেষ নির্বাচনী প্রচারণায় তারেক রহমান যোগ দেন ঢাকা 11 আসনের সাতারকুল এলাকায়। বলেন, শুধু ভোটাধিকার প্রয়োগ নয়, নির্বাচিত করতে হবে সঠিক ব্যক্তি ও দলকে। 12 তারিখে শুধু যে ভোট দিতে হবে, ভোট দিলেই শুধু হবে না, সঠিক ব্যক্তিকে ভোট দিতে হবে। সঠিক ব্যক্তিকে আমাদেরকে বুঝতে হবে কারা মানুষের বিপদের সময় তার পাশে থাকে। আমাদের বুঝতে হবে কোন দল বিপদে আপদে মানুষের পাশে থাকে এবং কোন রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে, এটিও আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। সোমবারও রাজধানীতে 8টি পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই যুবকদের আগামী নির্বাচন হবে দেশ গড়ার এবং মানুষের ভাগ্য পরিবর্তনের, আর সে লক্ষ্যে ঢাকা উত্তর সিটির জনসভাগুলোতে নানা পরিকল্পনা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি সকলকে সজাগ থাকার আহ্বান জানালেন যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে একটি পক্ষ, এমন অভিযোগ তুলে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 15.5 বছর যারা কোথাও ছিল না তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য করছে। রাজধানীতে একাধিক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, আর ফ্যাসিবাদ দেখতে চায় না জনগণ, সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠন করবে জামায়াত। রাজধানীর বাড্ডায় 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে তিনি পরিচয় করিয়ে দেন ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। এ আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম সভাপতির বক্তব্যে অভিযোগ করেন, একটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে। আর ঢাকা 13 আসনে ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পুরানো রাজনৈতিক বন্দোবস্ত বিদায় করতেই এক হয়েছে দেশের মানুষ। বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে। 5ই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানের স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল। আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, একটি দল দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়ে নিজেরাই ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামায়াত আমির। একটি দল তার মাঝে মধ্যে বলেন ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন, তাইলে যে 59 জন ভয়াবহ ঋণখেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন।
এদিকে সন্ধ্যায় রাজধানীর মিরপুরে কাফরুলে গণসংযোগে অংশ নেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না জানিয়ে সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠন করার কথা জানান তিনি। ফ্যাসিবাদী কায়দায় আর আমরা এই দেশ পরিচালিত হোক এটা চাচ্ছি না। চতুর্দিকে এখন একটা বাঁধভাঙা জোয়ার শুরু হয়েছে, সেটি হচ্ছে পরিবর্তনের পক্ষে। জামাতে ইসলামী কোনো দলীয় সরকার গঠন করবে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ সরকার গঠন করব। ক্ষমতা এলে জোটের এমপি মন্ত্রীরা জনগণের সামনে সম্পদের বিবরণী পেশ করবে বলেও কথা দেন ডাক্তার শফিকুর রহমান। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার বাকি মাত্র একদিন। শেষ সময়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের। বিএনপি মহাসচিব বলেছেন, প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরেছেন তারেক রহমান। এদিকে ভোটের দিন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াত। দরজায় কড়া নাড়ছে ভোট। ভোটারের মন জয়ে শেষ সময়ে নানা প্রান্তে ছুটছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও একে নিজ নির্বাচনী আসনে প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পথসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারের জন্যই বিএনপি গণভোটে হ্যাঁ এর পক্ষে বলেও জানান তিনি। অন্য দলকে গালিগালাজ করেন নাই, প্রতিপক্ষকে বিরুদ্ধে কিছু বলেন নাই। তিনি কি করবেন সরকারি গালে সেই কথাগুলো বলেছেন। আমরা হাই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ আমরা হাতে ভোট দেব। খুলনা ৫ আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের নির্বাচনী সমাবেশে যোগ দেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মামুনুল হক। তারা বলেন, এদেশের মানুষ আর পুরনো রাজনীতিতে ফিরতে চায় না। গত 54 বছরে যে 3টি দল রাষ্ট্র শাসন করেছে তাদেরকে আমরা আর চাই না। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে। লুটপাট, গুন্ডামি এবং সন্ত্রাস বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। জনসমর্থন না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে একটি দল নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন নোয়াখালী ১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নির্বাচন বাঞ্ছনীয় ষড়যন্ত্র করলে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ সেটা শক্ত হয়ে রুখবে ইনশাআল্লাহ। সিরাজগঞ্জ ৬ আসনে এনসিপি প্রার্থী এসএম সাইফ মুস্তাফিজের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, তরুণ প্রজন্ম আর ঘরে বসে থাকবে না। আমাদের আবার দুয়ার দাইয়া বিষয়। এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোট কেন্দ্র দখল করার কোনো চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। নেত্রকোনা ১ আসনে নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নির্বাচন নিরপেক্ষ না হলে মানুষ আবারও রাজপথে নেমে আসবে। সারা বাংলাদেশে ভোট সুষ্ঠু না হলে মানুষ কিন্তু আবার রাজপথে নেমে আসবে, তাদের অধিকার রক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য। এদিকে নির্বাচন উপলক্ষে সারা দেশে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে রাজধানীতেও শেষ সময়ের নির্বাচনী প্রচারণা তুঙ্গে। ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের অভিযোগ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চক্রান্ত করছে একটি পক্ষ। যদিও ভোট কারচুপি করে ফল পাল্টানোর ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা তুঙ্গে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, একে অপরকে তোপ দাগাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। রোববার দুপুরে মতিঝিল এলাকায় গণসংযোগে অংশ নেন ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। অভিযোগ করেন, ২০০৮ সালের মতো এবারও নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ। মির্জা আব্বাস আরো বলেন, নানাভাবে তাকে অশান্ত করে ভোট টানার চেষ্টা করছে প্রতিপক্ষ। বিরোধী পক্ষ যারা আছে তারা আওয়ামী লীগের মতো ২০০৮ সালে যেটা হয়েছিল সেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ভোট কারচুপি করে ফল পাল্টানোর ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি ভোট না হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। আমরা তো মাঠে, আমরা কিভাবে ফল পাল্টাতে যাব? আমরা তো সরকারে নাই। ইলেকশনটা ১২ তারিখে হোক, যদি না হয় এটাতে আওয়ামী লীগের একটা পুনর্বাসনের সুযোগ বাংলাদেশের সৃষ্টি হবে, ইন্ডিয়ায় জায়গায় সুযোগ নিবে।
এদিকে সন্ধ্যায় ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের মায়ের সঙ্গে দেখা করেন জামায়াত প্রার্থী ডাক্তার আব্দুল মান্নান। পরে দুই প্রার্থী বলেন মতভিন্নতা থাকলেও এমন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ চান তারা। নির্বাচন হবে, হার জিত থাকবে, আমাদের সবার ওই মেন্টালিটিটা থাকতে হবে যে একটা রেজাল্ট হবে, কিন্তু সেটার জন্য আমরা মরিয়া হয়ে যাব, ভোট কেন্দ্র দখল করব, গুম খুন হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করব, এটা আমরা কোনোদিনও চাই না। জয় পরাজয় আল্লাহ নির্ধারণ করবেন, জনগণ এখানে ভোট দিবে, যে জিতুক আমরা একসাথে কাজ করব। ভোটের ফল যাই হোক মেনে নেয়ার ঘোষণা দুই প্রার্থীর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম খুনের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপি আহ্বায়ক ও ঢাকা ১১ আসনে শাপলা-কলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম। ক্ষমতায় গেলে লুটপাট ও অর্থ পাচারকারীদের দায়মুক্তি না দেওয়ার ঘোষণা দেন তিনি। রোববার সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া নির্বাচনী ভাষণে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেন নাহিদ ইসলাম। যুগে সংগঠিত গুম খুন নির্যাতন মিথ্যা মামলা ও হামলার বিচার হবে। বিভিন্ন বাহিনীর ভেতরে গুম খুন নির্যাতন দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি বিধান করা হবে। ব্যাংক ও উন্নয়ন প্রকল্প লোপাটের অর্থ উদ্ধার ও বিচার আমাদের অন্যতম কর্তব্য। আমাদের লড়াই হবে সেই নিপীড়নের ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি সমূলে উৎপাটন করা এবং আওয়ামী ফ্যাসিবাদের সকল প্রবণতা সমাজ থেকে মুছে ফেলা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদী ব্যবস্থার অর্থনীতি এবং রাজনীতির পরিবর্তন ঘটিয়ে এক নতুন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ন্যায়ভিত্তিক এক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। আমাদের লক্ষ্য একটি আধুনিক ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ যেখানে নাগরিকের সম অধিকার তার ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস ও পরিচয়ের ঊর্ধ্বে স্থান পাবে। ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনা ইসলামের মূল নীতিকে প্রাধান্য দেবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ৩০ দফা ইশতেহার তুলে ধরেন তিনি। স্বাধীনতার পরে ৫৪টি বছর অতিক্রান্ত হয়েছে। আমরা কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার পাই নাই। অতীতে যারাই দেশ পরিচালনা করেছে তাদের কেউই এই দায় এড়াতে পারবে না। এখানে ভোটার হিসাবে আমার আপনার দায়ও রয়েছে। ভুল নীতি ও নেতাকে ভোট দেওয়ার মাধ্যমে এর দায় আমাদের উপরেও বর্তায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের চর্চিত বিশ্বাস ও জীবনাচারের নীতি ইসলামকে রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে উপস্থাপন করেছে। ঢাকা ১৫ আসনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন হুমকি ধামকি সহ নারীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। রোববার বিকেলে নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে। পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। এভাবে চললে ভালো নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন তৈরি হবে বলে মন্তব্য করেন এহসানুল মাহবুব জুবায়ের। আমরা ওসির ব্যাপারে বলেছি, বাউফলের ওসি চূড়ান্তভাবেই তিনি এক পক্ষপাত দুষ্ট, একদম পুরোপুরি তিনি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন। আমরা এসিকে বলেছি তাকে অবিলম্বে সেখান থেকে প্রত্যাহারের জন্য। ঢাকা সহ বিভিন্ন জায়গাতে বারবার এই ঘটনাগুলো ঘটছে। আমরা ওনাদেরকে বিস্তারিত বলেছি যে এই ব্যাপারে ওনাদের পক্ষ থেকে আমরা তড়িৎ পদক্ষেপ আশা করি। অবাধ সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখের বেশি সদস্য। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন তারা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার সকালে তেজগাঁও সেনা ক্যাম্পের নেতৃত্বে ঢাকা ১২ আসনে মহড়া চালায় বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার। নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা দেখছে না আইনশৃঙ্খলা বাহিনী, তবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ভোটারদেরকে বলবো যে আপনারা নির্বিঘ্নে কোনো ধরনের শঙ্কা ছাড়া ভোট কেন্দ্রে আসতে পারবেন। ভেন্যু অনুযায়ী ভাগ করে এবং ওয়ার্ড অনুযায়ী ভাগ করে আলাদা আলাদাভাবে ৩-৪ স্তরের স্ট্রাইকিং ফোর্স থাকবে। ঢাকা মহানগরীর ১৩টি সংসদীয় আসনের ২,১৩১টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত ১,৬১৪টি, যা মোট কেন্দ্রের প্রায় ৭৬%। এসব কেন্দ্রের ঝুঁকির কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে ব্যবস্থা। ঢাকা
মহানগরীতে যে 2131টি ভোট কেন্দ্র রয়েছে সেগুলোকে দুটো ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ন্যূনতম পক্ষে 4 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং সাধারণ যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে ন্যূনতম 3 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন বিভিন্ন বাহিনীর 9,70,000-এর বেশি সদস্য। পাশাপাশি কাজ করবেন 1050 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে রংপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারে নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলেন। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রস্তুত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে দক্ষতা উন্নয়ন সনদ জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA এর গভর্নিং বডির সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। 2018 সালে প্রতিষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এটি ছিল গভর্নিং বডির দ্বিতীয় সভা। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা অনেক, কিন্তু প্রশিক্ষণের সনদ জালিয়াতি ও প্রতারণার জন্য কর্মীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আগে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় 2 ঘন্টা পর মন্ত্রণালয় থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও জানান, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। এছাড়া প্রায় একই সময়ে মার্কিন দূতাবাসের পেজ থেকে জানানো হয়, ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের। বৈষম্য দূর করতে নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীতে সেমিনারে নারীর নিরাপত্তার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপি ক্ষমতায় গেলে নারী শিশুর স্বাস্থ্যে বিশেষ নজর দেওয়ার প্রতিশ্রুতি দেন ডাক্তার জুবাইদা রহমান। গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান ও আগামীর বাংলাদেশ নিয়ে সেমিনারে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার নীতি নির্ধারণী পর্যায়ের নারীরা। এতে যোগ দেন ব্যারিস্টার জাইমা রহমানও। আমরা দেখলাম নারীরা কিভাবে সেমিনারে উঠে আসে সমাজ, কর্মক্ষেত্র, রাজনৈতিক পথচলায় নারীদের বৈষম্য, বঞ্চনার কথা। নারীর প্রতিনিধিরা বলেন, নির্বাচন সামনে রেখে যখন নারীর অধিকার নিয়ে কথা বলা উচিত, তখন নারীর অস্বস্তি নিয়ে আলোচনা করতে হচ্ছে। সময় আসলে নারী শক্তি যাতে কোনোভাবেই সামনে না আসে তার জন্য অনেক চেষ্টা চলছে। আমরা জানতে চাই যারা সরকার ফর্ম করবেন তারা কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, এবং আমাদের উপরও নির্ভর করবে আমরা কি ধরনের ডিসিশন নেই। সংবিধানে সবার সমান অধিকার দেয়া হলেও নারীকে পেছনে ঠেলে দেওয়ার জন্যই বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার সারা হোসেন। আমরা দেখছি যে ইভেন এই সরাসরি বৈষম্য করা যাবে না, যেটা পরিষ্কার, যেটা 50 বছর আগে অর্জিত যে অধিকার, সেটার উপরে কিন্তু হাত দেওয়া হচ্ছে। সেমিনারে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্স এর মধ্যে পলিটিক্যাল পার্টিদের এই দায়িত্বটা নিতে হবে ইন টার্মস অফ সাইবার বুলিং আর ফিজিক্যাল অলসো সেফটি। আমাদের আইন তো আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে। এদিকে গুলশান লেক পার্কে গুলশান বনানী বাড়িধারা সোসাইটি ক্লাবের নারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও চা চক্রে যোগ দেন ডক্টর জুবাইদা রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ নজর দেয়া হবে নারী ও শিশুদের স্বাস্থ্য খাতে। আমরা নিশ্চিত করতে চাই বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা, সবেতন 6 মাসের মাতৃত্বকালীন ছুটি, নিরাপত্তা এবং তাদের সুরক্ষা, নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা। মতবিনিময় সভায় নারীদের অগ্রযাত্রায় সকলের সহায়তা চান ডক্টর জুবাইদা রহমান। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পেশাদার অফিসার হিসেবে র্যাবে পাঠানো হতো, কিন্তু অনেকে অপরাধী হিসেবে ফেরত আসতেন সেনাবাহিনীতে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়ার ট্রাইব্যুনালে দেওয়ার সাক্ষ্যে উঠে এসেছে এই তথ্য, যাতে ফুটে উঠেছে আওয়ামী লীগ সরকারের আমলের গুম ও খুনের চিত্র।
আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। কিভাবে পেশাদার বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল উঠে আসে তার জবানবন্দিতে। সাবেক সেনাপ্রধানের দাবি 2008 সালে ক্ষমতা আসার পর থেকেই শেখ হাসিনা বিশ্বাস করতেন একটি দুর্বল সেনাবাহিনী তার ক্ষমতার জন্য বেশি নিরাপদ। তার এ পরিকল্পনা মূল কলকাঠি নাড়তেন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী। গড়ে তোলেন অপরাধের নেক্সাস। বাংলাদেশের সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকীর নেতৃত্বে একটা যে নেক্সাস তৈরি হয়েছিল, তারা কিভাবে এটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছেন সেই কথাগুলো তিনি আজকে তুলে ধরেছেন আদালতের সামনে। জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া জানান, পেশাদার অফিসার হিসাবে র্যাবে পাঠানো হলেও অনেকে অপরাধী হিসাবে সেনাবাহিনীতে ফেরত আসতেন। জিয়াউল আহসান ছিলেন এমনই এক বেপরোয়া চরিত্র, তাকে থামানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করতেন, এবং তিনি এই সব অফিসারদেরকে, সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন। জিয়াউল আহসান র্যাবে গিয়ে তিনি গুমপূর্বক মানুষ হত্যা করার ব্যাপারে যে তার দক্ষতা এবং বেপরোয়া মনোভাব ছিল, সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন। সাবেক সেনাপ্রধানের এই জবানবন্দির সমালোচনা করেছেন আসামি পক্ষের আইনজীবী। এই সেনাবাহিনী সম্পর্কে উনি অনেক গীবত গেয়েছেন, যেটা একজন সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে অন্ততপক্ষে প্রকাশ্যে এটা আমি আশা করিনি। সাক্ষ্যে ইকবাল করিম ভূঁইয়া আরও বলেন, 1/11 পর তারেক রহমান সহ বিভিন্ন রাজনীতিবিদকে অবৈধভাবে তুলে নিয়ে আটক রাখার অভ্যাস তৈরি হয় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন গত 6 ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের কাছে নোট ভার্বাল পাঠিয়েছে। নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য সহযোগিতা কামনা করা হয়েছে। শহীদ হাদী হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। পটুয়াখালীর পায়রা বন্দরে নির্মাণাধীন সেতুর সেন্টারিং ভেঙে নদীতে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 10 শ্রমিক। রোববার সকালে নির্মাণাধীন 4 লেন সেতুর লোহার সেন্টারিংয়ের ওপর বসে কাজ করছিলেন 10 থেকে 15 জন শ্রমিক। এ সময় হঠাৎই চেইন ছিঁড়ে পড়ে। আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে রাসেল নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যৌথ বাহিনীর অভিযানের পরও উন্নতি নেই নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতির। এতে ঝুঁকি আছে সুষ্ঠু নির্বাচনের। টিআইবির এক পর্যবেক্ষণে উঠে এসেছে এই তথ্য। রোববার দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী প্রধান ইফতেখারুজ্জামান বলেন, প্রচারণায় দলগুলো আচরণবিধি লঙ্ঘন করলেও ইসির কোনো পদক্ষেপ নেই। 1.5 বছরেও উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে না পারা নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন টিআইবি প্রধান। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংবিধানের 4 মূলনীতি বাতিল হবে এমন প্রচারণা হাস্যকর ও উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনী দল ও জোটের মধ্যে সংঘাত হয়েছে, আন্তদলীয় কোন্দল হচ্ছে, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ফলে অস্থিতিশীল পরিস্থিতি অধিকতর অস্থিতিশীল হয়েছে এবং ঝুঁকির সৃষ্টি হচ্ছে। নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব বা ক্ষমতা, সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। প্রয়াস আছে, আমি বলছি, কিন্তু ঘাটতি আছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়। যে কোনো মূল্যে সরকার চট্টগ্রাম বন্দর সচল রাখবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। আন্দোলনকারী 17 জন শ্রমিক ও কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। আবারও স্থবির চট্টগ্রাম সমুদ্র বন্দর। দ্বিতীয় দফায় ফের চলছে শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। রোববার সকালে বন্দরের জেটি গেট দিয়ে কোনো ধরনের যানবাহন ভেতরে ঢোকেনি, বেরও হয়নি। চলছে না কোনো ধরনের কার্যক্রম। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেটের সামনে অবস্থান করতে দেয়া হচ্ছে না কোনো শ্রমিককেও। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানকে প্রত্যাহার না করলে চট্টগ্রাম বন্দর এলাকায় যে অশান্তির আগুন জ্বলবে,
সে অশান্তি লাগানোর জন্য সম্পূর্ণরূপে আমরা সরকার এবং কর্তৃপক্ষ সহ সকল সংশ্লিষ্ট সকলকে দায়ী করব। এমন প্রেক্ষাপটে দুপুরে সচিবালয়ে আমদানি রপ্তানির এই লাইফলাইনকে সচল রাখতে সরকারের কঠোর অবস্থানের কথা জানান নৌ উপদেষ্টা। বলেন, রমজানে 18 কোটি মানুষকে জিম্মি করতেই চট্টগ্রাম বন্দর অচল রাখার চেষ্টা করছে কতিপয় লোক। আউটার অ্যাঙ্করেজে পড়ে আছে ছোলা, ডাল, তেল, 18 কোটি মানুষকে তারা জিম্মা রাখছে। এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর the government has decided to go in hard line. যে কেউই হোক পোর্ট চালু রাখার ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কিছু করছে তাহলে তাকে ধরা হবে। এরপর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিডার নির্বাহী চেয়ারম্যান পরিষ্কারভাবে জানিয়ে দেন, অন্তর্বর্তী সরকারের সময় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না। আপনারা বলতে পারেন কিনা এই সরকারের আমলে সাইন হচ্ছে না? আমার মনে হয় এটা ফেয়ার অ্যামাউন্ট অফ সার্টেনটি নিয়ে বলা যায়, কারণ আজ 2টা কার্যদিবস হচ্ছে। গেল 5 ফেব্রুয়ারি নৌ উপদেষ্টার আশ্বাসে 2 দিন কর্মবিরতি স্থগিত রাখা হয়। তবে 4 দফা দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেয় শনিবার থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটে যায় চট্টগ্রাম বন্দর শ্রমিকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নতুন সরকারকে চাপ মুক্ত রাখতেই নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এর আওতায় 30 থেকে 35 হাজার কোটি টাকা ব্যয়ে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, চুক্তি সম্পন্ন হওয়ার পর প্রকাশ করা যাবে বিষয়বস্তু। বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টার তথ্য অনুযায়ী তৈরি পোশাক, চামড়াজাত ও পাটজাত সহ বছরে 1 লাখ কোটি টাকার পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে 20,000 কোটি টাকার মার্কিন পণ্য দেশে আসে। দুদেশের মধ্যে 80,000 কোটি টাকার বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাণিজ্য উপদেষ্টার আশা, এই চুক্তির ফলে শুল্ক হার 20% থেকে আরও কমবে। স্বাক্ষরের পর চুক্তির বিষয়গুলো প্রকাশ করা হবে। নতুন সরকারকে চাপমুক্ত রাখতেই নির্বাচনের 3 দিন আগে বাণিজ্য চুক্তি হচ্ছে বলেও মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। শুধু যে আমরা ওভারঅল ট্যারিফ কমানোর চিন্তা করছি তা না, আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমাদের যে মূল পণ্য গার্মেন্টস সেই জায়গায় যেন আমাদের শুল্ক শূন্য হয়। চুক্তির আওতায় মার্কিন কোম্পানি বোয়িং থেকে 47টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বাণিজ্য উপদেষ্টা জানান, 30 থেকে 35 হাজার কোটি টাকায় 25টি উড়োজাহাজ কেনা হচ্ছে, যার মধ্যে 2035 সাল নাগাদ 14টি সরবরাহ করা হতে পারে। ওনারা নিদেন পক্ষে 47টা প্লেনের কথা বলেছেন। আমরা যে চুক্তি বোয়িংয়ের সাথে করতে যাচ্ছি এটা 2035 সাল নাগাদ মাত্র 14টা প্লেন নিয়ে কথা বলছি। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ যাত্রী রেখে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান। 20,000 টাকায় টিকিট কেটে সৌদি আরব থেকে দেশে ফেরা যাবে। এতে 120 কোটি টাকা বাড়তি আয় হবে বলে জানান উপদেষ্টা। 20,000 টাকায় একমুখী টিকিট বিক্রি করছি, এর বিনিময়ে বিমান অতিরিক্ত 120 কোটি টাকার মুনাফা করবে। এ সময় উপদেষ্টা হিসেবে সরকারি গাড়ি বাড়ি কোনো কিছুই নেননি দাবি করে বাণিজ্য উপদেষ্টা বলেন, দায়িত্ব ছাড়ার আগেই নিজের সম্পদের বিবরণী জমা দিবেন। আইন মেনেই বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হওয়ার দাবিও তার। সকলেই অংশগ্রহণ করবেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ নিয়ে নথি ও তথ্য সংশ্লিষ্ট সংস্থাকে দেয়া হলেও ব্যবস্থা নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। রোববার সন্ধ্যায় বিদ্যুৎ ভবনে জ্বালানি বিভাগের 5টি অ্যাপ উদ্বোধন শেষে একথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফাউজুল কবির খান। আরও বলেন, দুর্নীতির তদন্ত ও শাস্তির বিষয়টি মন্ত্রণালয়ের হাতে নয়, এজন্য দুর্নীতি দমন কমিশন আছে। তবে যেসব ক্ষেত্রে মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় নথি, তথ্য ও প্রমাণ সরবরাহ করা হয়েছে। যে কোনো চুক্তিতে একটা থাকে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে, তো ওই জন্য এইটা নন ডিসক্লোজার, আপনি যদি এটা ভায়োলেট করেন তাহলে আপনাকে এটার জন্যই আপনাকে কোর্টে নিয়ে যেতে পারবেন। বাট এই যে নতুন সরকার এসে ওনারা আরও দেখবেন, ওনারা যদি লিগ্যাল ওপিনিয়ন নেবেন। আমরা যে অ্যাডভাইস দ্যাট রিসিভড, আমরা এটা পরে আমরা অ্যাটর্নি জেনারেল অভিমত নিচ্ছি এবং আমাদের লিগ্যাল কাউন্সিলদের অভিনন্দন এনেছি। ওনারা বলছেন যে দিস উইল প্রবলি ভায়োলেট দি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দ্যাট উই হ্যাভ সাইন্ড উইথ দোজ এন্টিটিস।
নভেম্বর ডিসেম্বরের ধারাবাহিকতায় জানুয়ারিতেও বেড়েছে মূল্যস্ফীতি। গত মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.58%। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS জানায়, গেল মাসেও চাপে ছিল মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষ। এর আগে ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল 8.49%, আর নভেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল 8.29%। BBS এর হিসাব বলছে, গেল মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 8.29%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় 8.81%। এ নিয়ে টানা 4 মাস ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে খাদ্য মূল্যস্ফীতি। যথাযথ সেবা ও ভিসা প্রক্রিয়া সহজ করতে শুরু হচ্ছে 2026 সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এরই মধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসন সংক্রান্ত সব চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুক মুসল্লিদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত কেন্দ্র থেকে টিকা ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। 20 মার্চের মধ্যে হজ ভিসার জন্য আবেদন করতে হবে। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে 19 ফেব্রুয়ারি গাজা শান্তি পরিষদের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। বৈঠকটি ওয়াশিংটনের ইনস্টিটিউট অব পিসে অনুষ্ঠিত হতে পারে। এদিকে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে দখলদার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। হামাসের অভিযোগ, ইসরায়েলি হামলা ও ধ্বংসযজ্ঞ চলতে থাকলে যুদ্ধবিরতি অর্থহীন। চলমান হত্যাযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তাকে দায়ী করছেন মার্কিন কংগ্রেস সদস্য। হামলা অব্যাহত থাকার অভিযোগ তুলে মার্কিন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তায় ইসরায়েলি বাহিনী এর সহিংসতা চালু রেখেছে। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি গাজা বিষয়ক বোর্ড অফ পিসের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। মার্কিন ও কূটনৈতিক সূত্রের বরাতে গণমাধ্যম এক্সিওস এই তথ্য জানিয়েছে। এই আয়োজনের লক্ষ্য গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়া এবং যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে অর্থ সংগ্রহ করা। বৈঠকটি ওয়াশিংটনের ইনস্টিটিউট অফ পিসে অনুষ্ঠিত হতে পারে। ট্রাম্প প্রশাসনের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কোন কোন দেশের নেতা অংশ নিতে পারবেন তা যাচাই করা হচ্ছে। এক মার্কিন কর্মকর্তা জানান, এটি হবে গাজা শান্তি পরিষদের প্রথম বৈঠক এবং গাজা পুনর্গঠনের জন্য একটি তহবিল সংগ্রহ সম্মেলন। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে। এর একদিন আগে 18 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর। ইসরায়েল বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেও এখনো চার্টারে সই করেনি। নেতানিয়াহু বৈঠকে অংশ নিলে এটি হবে 7 অক্টোবরের পর আরব ও মুসলিম নেতাদের সঙ্গে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রতিনিয়ত চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের। শুধু যৌন নিপীড়নই তার অর্থের উৎস ও খরচের খাত নিয়েও নতুন নতুন তথ্য মিলছে। নথি বলছে, ইসরায়েলি সামরিক ও বসতি কার্যক্রমের সঙ্গে যুক্ত কিছু প্রতিষ্ঠানে অনুদান দিয়েছিলেন জেফ্রি অ্যাপস্টেইন। এতে একজন অপরাধীর অর্থ কিভাবে বৈধ কাঠামোর ভেতর দিয়ে দখল ও সহিংসতাকে সহায়তা করে তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। জেফ্রি অ্যাপস্টেইন নামটি শুনলেই কুখ্যাত যৌন নিপীড়ক, ক্ষমতার অপব্যবহারকারী আর বিচারহীনতার কথা সামনে আসে। তবে সম্প্রতি প্রকাশ পাওয়া আর্থিক নথি বলছে তার ভূমিকা ছিল আরও বিস্তৃত। নথিতে দেখা যায়, অ্যাপস্টেইন যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রেন্ডস অব দ্য ইসরায়েল ডিফেন্স ফোর্সেস নামের একটি সংস্থায় অনুদান দিতেন, যেটি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য অর্থ সংগ্রহ করে থাকে। এছাড়া ফিলিস্তিনি ভূমি দখল ও বসতি স্থাপনের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত ইহুদিদের জিউইশ ন্যাশনাল ফান্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেও তার অর্থের যোগসূত্র পাওয়া গেছে। এই অনুদানগুলো ছিল পুরোপুরি আইনি ও নথিভুক্ত, কিন্তু আইনের আড়ালে দখল ও সহিংসতাকে স্বাভাবিক করা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে এই ধরনের দাতব্য কাঠামো দখলদারিত্বকে সম্মানজনক রূপ দেয়, যেখানে দাতারা থেকে যান আড়ালে আর ভুক্তভোগীরা হারান ঘর, জমি ও ভবিষ্যৎ। ইতিহাসবিদরা বলছেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ কোনো হঠাৎ ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পিত প্রক্রিয়া। অ্যাপস্টেইনের অর্থায়ন শুধু সেই ব্যবস্থারই একটি অংশ হিসেবে সামনে এসেছে। অনেকেই বলছেন, এই অ্যাপস্টেইনের কেলেঙ্কারি গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ক্ষমতাবানদের অপরাধ শুধু ব্যক্তিগত নয়, তা অনেক সময় রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কাঠামোর সঙ্গেও জড়িয়ে থাকে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ঘূর্ণিঝড় ক্রিস্টিন ও লিওনার্দোর ভয়াবহতার মধ্যেই নতুন ঝড় মার্তায় মারাত্মক বিপর্যয়ে পর্তুগাল। ঝড়ের প্রভাবে অব্যাহত ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। বাড়ানো হয়েছে জরুরি অবস্থার মেয়াদ।
তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। ক্রিস্টিন ও লিওনার্দোর ভয়াবহতার মধ্যেই নতুন ঝড় মার্তার ভয়াবহ প্রভাব পর্তুগালে। প্রায় সব নদ নদীর পানি উপচে তলিয়ে যাচ্ছে একের পর এক এলাকা। টাগুসের পানি বাড়ায় সান্তারেই, আলকাসের দো সোল সহ বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আক্রান্ত বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। ঝড় মার্তা মোকাবেলায় নতুন করে 26,500 উদ্ধার কর্মীকে শনিবার মাঠে নামায় পর্তুগাল প্রশাসন। বিভিন্ন এলাকায় 8 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ পিছিয়ে 15 ফেব্রুয়ারি করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে যথাযথ সাহায্য না পাওয়ার অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। একের পর এক ঝড়ে বিপর্যস্ত আমরা, সরকারের পক্ষ থেকে যথাযথ সাহায্যও পাচ্ছি না। ঝড় ও বন্যায় আমাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সব শেষ হয়ে গেছে। এখনো পানি বাড়ছে, তাই জানি না কি হবে আমাদের। আমি এমন ঝড় আগে কখনোই দেখিনি। এক একটি ঢেউ মনে হচ্ছে সব ভেঙে চুরে দিয়ে যাচ্ছে। সাগরের পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আমরা এখন খুব ভয়ে আছি। শনিবার পর্যন্ত গত 2 সপ্তাহের ঝড় ও বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির পরিমাণ 4 বিলিয়ন ইউরো ছাড়িয়েছে বলে জানিয়েছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পর্তুগাল। ইতালির ভেনিসে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস তুলে ধরতে আয়োজন করা হয় শিশুতোষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বাংলা প্রেস ক্লাব ভেনিসের আয়োজনে এতে অংশ নেয় ভেনিস বাংলা স্কুল, ACS বাংলা স্কুল ও আমাদের পাঠশালা বাংলা স্কুলের শিক্ষার্থীরা। শিশু কিশোরদের আঁকা ছবিতে ভাষা আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের ছবি ফুটে উঠেছে। প্রবাসে জন্ম নেওয়া কিংবা বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে তাদের শিকড়ের সন্ধান ও বাংলা ভাষার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরাই ছিল এই আয়োজনের লক্ষ্য। প্রেস ক্লাবের সভাপতি মাকসুদ রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক সজীব আল হুসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালির প্রবাসী ব্যবসায়ী ও বিশিষ্টজনরা। প্রতিযোগিতা শেষে ক্রেস্ট তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়। ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে লাহোরে দীর্ঘ বৈঠক করেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, যেখানে যোগ দেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানের গণমাধ্যমে গুঞ্জন, টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি ম্যাচ খেলার বিষয়ে নমনীয় পিসিবি, তবে দিয়েছে বেশ কিছু শর্ত, যেখানে দুই বৈরী প্রতিপক্ষের আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। এছাড়া বিসিবিকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও আলোচনা হয়েছে বলে খবর এসেছে গণমাধ্যমে। জরুরি বৈঠকে পাকিস্তান গিয়ে দারুণ সময় পার করছেন আমিনুল ইসলাম বুলবুল। পুরান ঢাকায় বড় হওয়া বিসিবি প্রেসিডেন্ট ঘুড়ি পেয়েই যেন চলে গেলেন শৈশবে। বুলবুলের শরীরী ভাষায় বলে দিচ্ছে আইসিসির সঙ্গে বৈঠকটা ইতিবাচক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। যে অর্থের দম্ভে আইসিসি আর বিসিসিআই অন্য কোনো ক্রিকেট বোর্ডকে পাত্তা দিত না, তারাই এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সিদ্ধান্তে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘুরছে। বড় অঙ্কের রাজস্ব হারানোর ভয়ে পিসিবির সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় আইসিসি। সে সভায় ডাকা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকেও। যে কোনো মূল্যেই ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি। গেল কিছুদিন ভারতের গণমাধ্যমে পাকিস্তানকে একঘরে করে দেয়া সহ আর্থিক জরিমানার কথা শোনা গেলেও তার সবই যে ভুল ছিল তার প্রমাণ আইসিসির দুই শীর্ষ কর্তার এই পাকিস্তান সফর। আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে বৈঠকের আগে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে লম্বা মিটিং করেন পিসিবি চেয়ারম্যান। শুধু নিজেদের দিকটাই নয়, বিশ্বকাপ বয়কট করায় বিসিবিকেও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি তুলে ধরা হবে বৈঠকে, সেটাও চূড়ান্ত হয় মহসিন নাকভির সঙ্গে সেই আলোচনায়। ইমরান খাজার সঙ্গে মহসিন নাকভি ও আমিনুল ইসলাম বুলবুলের বৈঠকে কথা হয় অনেক বিষয়ে, যার কিছু চলে আসে পাকিস্তানের গণমাধ্যমেও। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে নমনীয় পাকিস্তান, তবে দিয়েছে বেশ কিছু শর্ত। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আবারও ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরুর প্রস্তাব দিয়েছেন মহসিন নাকভি। আইসিসি থেকে প্রাপ্ত রাজস্ব বাড়ানোর দাবি করা হয়েছে। বড় দলগুলোর সঙ্গে নিয়মিত সিরিজ খেলার পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ শেষে আবারও হাত মেলানোর কথা বলা হয়েছে।
এছাড়া বাংলাদেশকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে আইসিসির কাছে। 2027 আইসিসি নারী অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সহ আয়োজক বিসিবি। এর বাইরে 2028 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আয়োজক সত্ত্ব বিসিবিকে দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। শেষ পর্যন্ত এই দাবিগুলো আইসিসি মেনে নেবে কিনা সেটা বলা কঠিন। তবে আইসিসি এরই মধ্যে বড় পরাজয়ের মুখে। বিসিবি পিসিবির অনড় অবস্থানের সামনে তাদের নত হতেই হলো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। পরিচালক এম নাজমুল ইসলামকে শাসানোর ইস্যুতে মুখ খুললেন বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। আলোচিত ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি তার। এ ধরনের বিতর্কিত খবর প্রচার না করার অনুরোধ করেছেন তিনি। এছাড়া ঘরোয়া লীগ ঠিকভাবে চালানোর জন্য বয়কট করা ক্লাবগুলোকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছেন বিসিবির সহ সভাপতি। ছবি যদি ভালো করে খেয়াল করেন, আমি মনে হয় আমার আঙ্গুলটা, এটা আমার আঙ্গুল না, এই আঙ্গুলটা কোত্থেকে আসছে আমি জানি না। একটা ছবি আর তাতেই ক্রিকেট পাড়ায় তোলপাড়। ভাইরাল হওয়া সেই ছবি জন্ম দিয়েছে নানা প্রশ্নের। কেউ বলছেন এক কর্মকর্তা আরেকজনকে দিয়েছেন হুমকি, বিসিবিতে ভাঙন। এবার আলোচিত দুই পরিচালককে দেখা গেল একসঙ্গে লম্বা সময় মাতেন খোঁজ গল্পে। ফারুক আহমেদ ও এম নাজমুল ইসলাম এদিন হাজির হন পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ফাইনালে। সেই আনুষ্ঠানিকতা শেষে মুখোমুখি হন গণমাধ্যমের, জানান সেই ছবির রহস্য। ছবিটা আমার মনে হয় কিছু এআই করা হয়েছে। ছবিটাতে রংপুর গার্ডেন যে আমরা দেখে এসেছি ওটা নিয়ে আলোচনা করছিলাম। সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্র মহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে, তার মাঝখানে দুইজন মানুষ, এটা কিভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়। ছবিটা নিয়ে আমার সন্দেহ আছে। আর ছবি যদি কোনো কারণে কোনো পর্যায়ে যদি হয়ে থাকে, কারণ আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে হয় না, হাত চলতে থাকে, সো ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব সম্ভবত এটা বানানো একটা ছবি। তবে প্রশ্ন, ছবিটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি হয় তাহলে এত কেন চিন্তা বিসিবির? তড়িঘড়ি করে কেনই বা সতর্কবার্তা পাঠানো হলো সেই ফটোগ্রাফারকে? তাও আবার বিসিবির অফিসিয়াল মেইল নয়, পাঠানো হয়েছে এক কর্মকর্তার ব্যক্তিগত ইমেইল থেকে। কারণ জানতে চাওয়া হয় ফারুক আহমেদের কাছে। যেই ওয়ার্নটা করা হয়েছে এটা আসলে আমি খুব বেশি জানি না। এটা আমার মনে হয় আপনার ডিসিপ্লিনের এখান থেকে ওয়ার্ন করা হয়েছে। যদি এরকম কোনো ছবি তুলে থাকে, প্রাইভেসি যদি কিছু করে, এটা নিয়ে কোনো আসলে উনি যদি এক্স্যাক্টলি কনটেক্সটটা না জানে এরকম কোনো ছবি দিয়ে করানো উচিত। এটা আপনাদের আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা এরকম করে ব্যক্তিগত ইমেল থেকে না করলেই ভালো, এটা আসলে বোর্ড থেকে করলে ভালো হয়। বাট অনেক সময় তাড়াহুড়া করে করলে অনেক জিনিসটা এরকম। ক্লাবগুলোর লিগ বয়কটের কারণেই এই সিসিডিএম চ্যালেঞ্জ কাপ আয়োজন করে বিসিবি। তবে এটা পার করলেও সামনের প্রিমিয়ার লিগ, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ নিয়েও জটিলতা চরমে। আবারও ক্লাবগুলোর কাছে অনুরোধ বিসিবির। প্রতিবাদের ভাষায় খেলা বন্ধ করে কখনোই হতে পারে না। আমি মনে করি যে খেলাটা মাঠে থাকতে হবে, তারপর আপনি যা করার যেটা করেন। কেননা যেই সিজনটা চলে যাবে ওই সিজনটা ফেরত পাবেন আপনি। আজকে সময়টা চলে যাচ্ছে, এটা আপনি ফেরত পাবেন না। আমি আশা করব যেই টিমগুলো আছে তারা নেক্সট যেই টুর্নামেন্টগুলো বা লিগগুলো ক্রিকেট বোর্ডের আন্ডারে অনুষ্ঠিত হবে, সিসিডিএমের আন্ডারে, এগুলো যদি অংশগ্রহণ করে। এদিকে এই আলোচনার মাঝেই হুট করে পাকিস্তান সফরে যান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির ডাকি সেদেশে বোর্ড সভাপতির যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সহসভাপতি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো বিসিবির সিসিডিএম চ্যালেঞ্জ কাপ টি20 টুর্নামেন্ট। অগ্রণীকে 5 উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে অপরাজয়। প্রথম বিভাগ লিগে বয়কট ক্লাবগুলোর ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্ট। পূর্বাঞ্চলের ক্রিকেটার্স একাডেমিতে ফাইনালে টসে হেরে আগে ব্যাট করে আজিজুল করিমের 43 ও রাহানুল ইসলামের 31 রানে 8 উইকেটে হারিয়ে 155 রানের সংগ্রহ পায় অগ্রণী দল। অপরাজয় দলের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন সাগর। জবাবে শুরুটা ভালো করলেও 70 রানের আগে 4 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় অপরাজয় দল। পরে তৌহিদ খান ও সালেহিন রিফাতের 70 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। পরে তৌহিদ ব্যক্তিগত 45 রানে আউট হলেও 40 রানে অপরাজিত থেকে 9 বল হাতে রেখে জয় তুলে নেয় অপরাজয়। ম্যাচ সেরার পুরস্কারটাও পান রিফাত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সহ সভাপতি ফারুক আহমেদ সহ ফিনান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। পরিবর্তনের জন্য চাইলেন ধানের শীষে ভোট।
মজলুম একটি দল 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে, আর ফ্যাসিবাদ দেখতে চান না জনগণ। নির্বাচনী জনসভায় জামায়াত আমির, সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠনের ঘোষণা। এবং শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে, প্রতিশ্রুতি নিয়ে পাড়া মহল্লায় প্রার্থীরা। মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য মোতায়েন। ভোট কারচুপির সুযোগ দেখছে না সরকার। এই ছিল প্রবাসের সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।